ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। তো ইংরেজি বলাটা দোষের কিছু না, কিন্তু আমার মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, পৃথিবীতে দ্বিতীয় কোনো ঘটনা কিন্তু নেই। পৃথিবীর কোনো দেশেই ভাষার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এটা আর ঘটেনি, বাংলা ভাষায় ঘটেছে। সেই কারণে আমার প্রথম হলো বাংলা। বাংলাদেশের কল্যাণের জন্য গত 17 বছর নিবেদিত করেছেন নিজেদেরকে। সরকারি দল হোক, বিরোধী দল হোক, প্রত্যেককে বাংলাদেশের জন্য রাজনীতি করা উচিত। বাংলাদেশে যারা বসবাস করে সমস্ত নাগরিকদের কল্যাণের জন্য রাজনীতি করা উচিত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা শুরুতেই। দর্শক, আজ একটি বিশেষ দিন, আপনারা সবাই জানেন। আমরা আজকের এই বিশেষ দিনে মহান ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 50 মিনিটসে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকের আমাদের আলোচ্য বিষয়ে আপনারা নিশ্চয়ই অনেকখানি ধারণা করতে পারবেন যে আমরা 21-এর চেতনা, বাংলাদেশের আগামীর বাংলাদেশ, এসব বিষয় নিয়েই কথা বলবো। আর আজকে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন আছেন, পরবর্তীতে একজন যোগ দেবেন আমাদের সঙ্গে, তাকে পরে পরিচয় করিয়ে দেবো আপনাদের সঙ্গে। স্টুডিওতে আছেন, আমি একদম ডান দিক থেকে পরিচয় করে দিতে চাই, ফকির সেলিম। তিনি প্রবাসী সাংবাদিক, বিশিষ্ট ছড়াকার এবং রাজনৈতিক বিশ্লেষকও বটে, এবং তিনি অনেকগুলো গণমাধ্যমে কাজ করেছেন, এখন উপদেষ্টা হিসেবে কাজ করছেন একটি গণমাধ্যমে। এবং আমার পাশে আছেন জনাব কবি জাকির আবু জাফর। আপনাকেও স্বাগত আমাদের স্টুডিওতে। আমি আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনি লেখক, সাংবাদিক, কবি, একাধারে অনেকগুলো পরিচয় আপনার। এই যে 21 এলেই আমরা 21-এর কথা বলি, বাংলা ভাষার কথা বলি, সারা বছর বলি না এমনটা বলা হয়ে থাকে। তো 21-এর চেতনার সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি শুরুতে উত্থাপন করেছেন। আসলে বাংলাদেশের যত অর্জন, সংগ্রাম, লড়াই কিংবা স্বাধীনতার কথা আমরা বলি, এবং জাতীয়তাবাদী যে চেতনার কথা বলি, আমাদের সাংস্কৃতিক উত্থানের কথা বলি, আমাদের সাহিত্যের যে বাঁক ফেরার কথা বলি, এই সব কিছুর সূতিকাগার কিন্তু আমাদের 52 ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন থেকেই মূলত বাংলাদেশের উদ্ভব ঘটেছে। ভাষা আন্দোলনের ভেতর দিয়ে আস্তে আস্তে সেটা 6 দফা, সেটা 69-এর গণজাগরণ, গণ অভ্যুত্থান এবং 71-এর যে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা, এটা কিন্তু ভাষার যে নদী, ভাষার নদীর ভেতর দিয়ে আমরা এসেছি। আমরা 21 এলেই চেতনার কথা বলি, এটা যেটা আপনি বলেছেন এটা সত্য। আমরা 21 এলে 21-এর বেদিতে গিয়ে আমরা খুব ছবি দিতে অভ্যস্ত, ছবি তুলতে অভ্যস্ত, কিংবা 21-এর চেতনার কথা বলতে অভ্যস্ত। কিন্তু এই ভাষার চেতনাটা যে একদিনের নয়, এটি যে শুধু 21-এর নয়, এটি যে সারা বছরের, এবং আমাদের রাষ্ট্র থেকে ব্যক্তি জীবন পর্যন্ত প্রত্যেকটি কর্মের সাথে আমাদের ভাষার যে অনুভূতি জাগ্রত আছে, জেগে আছে, এই চেতনাটা কিন্তু এটার সাথে সম্পৃক্ত। আমরা যদি 21-এর চেতনাকে আমাদের সামগ্রিক জীবনের সাথে এবং রাষ্ট্রের সামগ্রিকতার সাথে জড়িয়ে ফেলতে না পারি, কিংবা জড়িয়ে নিতে না পারি, তাহলে আমাদের কোনো কিছুই আমি মনে করি ঠিক হবে না। যেমন আমাদের শিক্ষা ব্যবস্থার কথা বলি, আমরা আমাদের আদালতের কথা বলি। 52-তে অনেকগুলো স্লোগান ছিল, তার একটি রাষ্ট্রভাষা বাংলা চাই প্রথম স্লোগান। তৃতীয় স্লোগানটা ছিল সর্বস্তরে বাংলা ভাষা চাই। এই সর্বস্তরে বাংলা ভাষাটার বিষয়টা আমাদের সংবিধানেও আছে, কিন্তু আমরা সর্বস্তরে বাংলা ভাষাটা এখনো পাইনি। কিন্তু সত্যি হলো এটা, আমাদের আদালতের ভাষা একেবারেই বলা যায় ইংরেজি, যেটা বিদেশি ভাষা। যদিও বারবার বলা হচ্ছিল যে উচ্চ আদালতে পর্যন্ত বাংলা ভাষায় রায় লেখা হবে, এরকম রায় আছে, সুপ্রিম কোর্টের রায় আছে, কিন্তু সেটা আমরা মানছি না। আবার একই সাথে আমরা যারা রাজনৈতিক নেতা বা মন্ত্রী, এমপি হয়ে অতীতে হয়েছে, আমরা কেন জানি ইংরেজি বলতে খুব পছন্দ করি। তো ইংরেজি বলাটা দোষের কিছু না, কিন্তু আমার মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, পৃথিবীতে দ্বিতীয় কোনো ঘটনা কিন্তু নেই। পৃথিবীর কোনো দেশেই ভাষার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এটা আর ঘটেনি, বাংলা ভাষায় ঘটেছে। সেই কারণে আমার প্রথম হলো বাংলা। বাংলা হলে হবে কি, আমার সারা বাংলাদেশে যে গ্রামে গঞ্জে সবচেয়ে বেশি মানুষ হলো কম শিক্ষিত, কিংবা
নিরক্ষর অর্ধশিক্ষিত, এরা তো ইংরেজি বুঝবে না। একজন লিডার যখন হয়ে যাবেন তিনি তার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আমি মনে করি। তাহলে আমাদের ২১-এর চেতনাটা আমি মনে করি যথার্থ হবে। আচ্ছা, আপনার কাছে আবার আসবো। জনাব ফকির সেলিম, আপনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে আছেন, আপনি ভয়েস অফ আমেরিকাতেও কাজ করেছেন বাংলা বিভাগে। জি। তো আমরা আসলে এই বিশেষ দিনগুলোতে, এখন তো যোগ হয়েছে ২৪শে গণ অভ্যুত্থান, তার আগে পর্যন্ত ধরেন আপনার ৫২ ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর গণ আন্দোলন, তারপরে তারই ধারাবাহিকতায় ২৪শে গণ অভ্যুত্থান। তো এই যে সবগুলো অভ্যুত্থানের পিছনে আমাদের যে কিন্তু মৌলিক চেতনার জায়গা একটি, সেটি ভাষার চেতনা, আমাদের জাতীয়তাবাদের চেতনা। তো আপনি যেহেতু বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, তিনি বাংলাদেশে বাংলা ভাষার যে ব্যবহার সেটি নিয়ে আসলে উনি বললেন যে আরো বেশি করা উচিত। কিন্তু আপনি যেখানে থাকেন নিউ ইয়র্কে, সেখানে কিন্তু অনেকগুলো ক্ষেত্রে বাংলা ভাষা চালু হয়েছে নতুন করে, ইভেন রেল স্টেশন, আরো কিছু জায়গায়। তো প্রবাসী বাংলা ভাষার চর্চা এবং বাংলা ভাষার চেতনা দিয়ে শুরু করতে চাই আপনার কাছে। ধন্যবাদ। জাফর ভাই বলেই দিয়েছেন যে আসলে আমাদের যত বিপ্লব, আন্দোলন, অভ্যুত্থান এ পর্যন্ত বাঙালি বা বাংলাদেশি জাতির হয়েছে, সব কিছুর মূলেই কিন্তু এই ২১-এ বাংলা ভাষার জন্য আন্দোলন। আর আপনার প্রশ্নের উত্তরে আমার প্রথমেই ভবানী প্রসাদ মজুমদারের ওই কবিতার কথা মনে পড়ে। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না, জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। উনি যে কথাটি বলছিলেন যে আমাদের অনেকে ইংরেজি বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ না করলেও পছন্দ করি। স্বাচ্ছন্দ্য আর পছন্দের অনেক পার্থক্য। পছন্দ করি। তো বিদেশে আমরা বিশেষ করে যুক্তরাষ্ট্র মানে ইউরোপিয়ানদের ইংরেজি ভাষায় কথা বলা যে দেশগুলো, সেই সব দেশগুলোতে তো অনেক দেশের মানুষের বসবাস। অধিকাংশ দেশগুলোতে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অভিবাসীরা এসছেন এবং একটা মানে অনেক ধরনের সংস্কৃতি এবং অনেক ধরনের ভাষা একসঙ্গে হয়ে যে শহরগুলো, সেই শহরগুলোতে আমরাও বসবাস করি, বাঙালি বা বাংলাদেশি যারা আছি। স্কুলগুলোতে আমাদের বাচ্চারাও এই বহু ভাষা এবং বহু সংস্কৃতির মাঝখানে থেকে বড় হচ্ছে। ঘরে আমরা বাংলা বলছি, বাইরে ওরা ইংরেজি চর্চা করছে, যার কারণে বাংলাটা ঠিক ওই ভবানীদার মতো বাংলাটা ঠিক আসেনার মতোই অবস্থা আমাদের বাচ্চাগুলোর, বিদেশে বিশেষ করে যারা বড় হচ্ছে। কিন্তু তারপরেও বাবা মা যারা অন্তত প্রথম প্রজন্ম যারা বাংলাদেশ থেকে গেছেন, তারা চেষ্টা করছেন বাংলাটাকে কোনো না কোনোভাবে মানে বাংলিশ হোক, তারপরে অন্তত বাংলা যেন বাচ্চারা শেখে এবং বাংলায় কথা বলে। আমি নিউ ইয়র্কে ছিলাম প্রায় ৭ বছরের মতো। তারপরে এখন যেখানে বসবাস করি মেরিল্যান্ডে, ডিএমভি এরিয়া বলে ওটাকে, মানে ডিসি, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়া, তিনটার বর্ডার ওইটা। ওই এলাকাতে প্রায় ১ লক্ষর মতো আমাদের দেশের মানুষ বসবাস করেন। তো তাদের বাচ্চাদের অনেকেই ওই মানে বাংলাটা ঠিক আসে না বলে গর্ব করার মতো অনেকেই আছেন। কিন্তু যারা বাংলা এই যে মূল চেতনা, আমাদের ভাষা চেতনা, ৫২ সালের বাংলা ভাষা আন্দোলনে যারা রক্ত দিয়েছে, তাদের কথা যাদের মাথায় আছে এবং বাংলা ভাষার জন্য এই দেশটা পরবর্তীতে বিভিন্ন আন্দোলনের দিকে এগিয়ে গেছে, এই চেতনায় যারা বিশ্বাসী, তারা চেষ্টা করছে যে আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, যে ভাষার দেশেই থাকি না কেন, আমরা বাচ্চাদেরকে যে কোনো প্রকারেই হোক অন্তত যোগাযোগটা যাতে বাংলায় করতে পারে সেইটা নিশ্চিত করব। যার কারণে আমরা বিভিন্ন জায়গায় ছোট ছোট করে বাংলা স্কুল, অনেকে পারিবারিকভাবে নিজের ঘরে বাংলা স্কুল করেছে, বন্ধু বান্ধবদের বাচ্চাদেরকে নিয়ে পড়ায়, বাংলা শেখানোর চেষ্টা করছি। তো আমরা চেষ্টা করে যাচ্ছি যে যেখানেই পারছি, যেভাবেই পারছি, বাংলাটাকে ধরে রাখার জন্য। সেটা বাংলার মতো বাংলা হোক অথবা বাংলিশের মতো বাংলা হোক, অন্তত আমাদের সেই চেষ্টাটুকু অব্যাহত থাকুক। জনাব জাকির আবু জাফর,
আসলে বাংলা ভাষা শুধু নয়, আমাদের আজকে তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাও রয়েছে বাংলার পাশাপাশি, যাদের মাতৃভাষা নিজস্ব ভাষা রয়েছে। তো সেই ভাষাগুলো কিন্তু বাংলা ভাষা যেমন বিকৃত হচ্ছে, বা বাংলা ভাষাও আমরা আস্তে আস্তে কিছু শব্দ হারিয়ে ফেলছি আমাদের মস্তিষ্ক থেকে, তেমনি ওই ভাষাগুলোও কিছু কিছু হারিয়ে যাচ্ছে। তো সেগুলো সংরক্ষণের জন্য আসলে নতুন একটি সরকার এসেছে, তার কি করণীয় আছে, বা নতুন যে ব্যবস্থাপনা আছে তারা কি করবে? হ্যাঁ, একটি দেশে আসলে আমরা যারা বড় আকারে নাগরিক, কিন্তু আমরা বলছি সবাই আমাদের নাগরিক, এখানে নৃগোষ্ঠী আছে, উপজাতি আছে, বা পাহাড়ি আছে, এদের নিজস্ব মাতৃভাষা রয়েছে, এবং এই মাতৃভাষাটা এদের অনেকের মাতৃভাষা কিন্তু বিলীন হয়ে গেছে, অনেকের যাচ্ছে, অনেকে আবার স্বেচ্ছায় ত্যাগও করছে। এই অবস্থায় আমার মনে হয় একটি জাতি যখন বড় হয় বা একটি দেশ যখন বড় হবে, তখন তার সমগ্র নাগরিকদের একটি ছাতার নিচে আনতে হয়, এটি সৌন্দর্যের ভেতর আনতে হয়। সেই সৌন্দর্যের প্রথম দিকটা হলো তার মুখের ভাষা। প্রতিটি মানুষ পৃথিবীতে যখন জন্মগ্রহণ করে, সে তার মাতৃভাষা নিয়েই জন্মগ্রহণ করে। আমি, আপনি কিংবা ফকির সেলিম ভাই, আমরা সবাই যে স্বপ্ন দেখি প্রথমত বাংলা ভাষায় দেখি, পরে হয়তো অন্য ভাষায় আমরা ট্রান্সফার করতে পারি, বলি। ঠিক আমাদের উপজাতি আমরা যাদেরকে বলছি, তারাও ঠিক তার মাতৃভাষায় স্বপ্নটা দেখেন। তার যে মুখের ভাষা, এটাকে আমাদের অবশ্যই সংরক্ষণ করা উচিত। এটি আমাদের সংরক্ষণ করা খুব জরুরি, এবং আমি মনে করি আন্তর্জাতিক মাতৃভাষা হয়েছে 21-এ, এবং এই আন্তর্জাতিক মাতৃভাষা আজকে পৃথিবীর 190টার কাছাকাছি দেশ উদযাপিত করছে বা উদযাপন হচ্ছে। তার মানে প্রত্যেকটা রাষ্ট্র যারা আগে জানতো 21-এ কি, তারা জানে, তারা ঝালাই করছে, কিন্তু যারা জানে না তারা জানার চেষ্টা করছে যে 21-এ কি, ফেব্রুয়ারিটা কেন আন্তর্জাতিক মাতৃভাষা এটি। সেই কেন শব্দটার মধ্যে কিন্তু বাংলাদেশটা উঠে আসছে, বাংলা ভাষাটা উঠে আসছে। এবং পৃথিবীতে এখন যে ভাষাগুলো প্রচলিত আছে, প্রায় 3000-এর মতো ভাষা, তার 4 থেকে 5 নাম্বার বলা হচ্ছে, 4ই বলা হয় যে বাংলা ভাষা। তার মানে এটা বিরাট ব্যাপার। বাংলা ভাষার সাথে যে সমস্ত নৃগোষ্ঠী আছে, উপজাতি আছে, তাদের যে ভাষাগুলো, এগুলো বাংলা ভাষার জনগণই সংরক্ষণ করা খুবই কর্তব্য বলে আমি মনে করি। যেহেতু আমাদের ভাষাটা আন্তর্জাতিক মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষাকে যদি গুরুত্ব দিতে হয়, তাহলে আমাদের এগুলো সংরক্ষণ করতেই হবে। এটা না করলে হবে কি, আমাদের এই বৈচিত্র্যময় ভাষার যে বৈচিত্র্য একটা দেশে, সেটি থাকবে না। আবার যাদের ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে, তারা এটা নিয়ে মনে কষ্টে থাকবে যে আমাদের ভাষা আমরা ধরে রাখতে পারছি না, আমাদের ভাষা বিলীন হয়ে যাচ্ছে, বা আমরা নিজের ভাষায় আমাদের লেখাপড়া বা কথা আমরা বলতে পারছি না। এই নাগরিকের এই অধিকারটা দেবার জন্য আমাদেরকে ভাষাটা সংরক্ষণ করা জরুরি বলে আমি মনে করছি। নতুন সরকারে যে প্রসঙ্গ এনেছেন, নতুন সরকার তো আসলে বিরাট এইটি ভলিউম নিয়ে এসেছে, এবং বাংলাদেশের মানুষের চাহিদাও কিন্তু বিরাট। বাংলাদেশের মানুষ এখন বুকে আশা বেঁধে আছে যে নতুন সরকার বাংলাদেশকে সকল দিক থেকে এগিয়ে নেবেন, নাগরিক বান্ধব দেশ হবে একটি। এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন, সেখানে মানবাধিকারের পরিস্থিতি তিনি দেখেছেন, এবং তিনি নিজেও গণতান্ত্রিক বিষয়টা দেখেছেন, তিনি নিজেও এটা শিকার ছিলেন। তার যে অভিজ্ঞতা, তিনি সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশকে অনেক দূর নিবেন বলে আমি মনে করি। জনাব ফকির সেলিম, আপনিও নির্বাচনের আগে বাংলাদেশে এসেছেন, যদিও একজন প্রবাসী ভোটার, এবার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে। আমি শুরুতেই যাব আসলে এই সব কিছুর সঙ্গেই গতকাল মাননীয় প্রধানমন্ত্রী একটি বাণী দিয়েছেন। সেখানে আমি দেখছিলাম যে তিনি কতগুলো শব্দ উল্লেখ করেন বাক্যের মধ্যে, যে এই যে 21-এর চেতনার সঙ্গে গণতন্ত্র, মানুষের সমান অধিকার, এই বিষয়গুলো সম্পৃক্ত, এবং এগুলোকে তিনি ধারণ করার চেষ্টা করবেন। এবং আপনি যে এসেছেন নির্বাচনের আগে এবং খুব কাছে থেকে নির্বাচনটি দেখেছেন, কেমন দেখলেন নির্বাচন? এবং এই যে তিনি যে সম অধিকারের কথা বললেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা বললেন তার বাণীতে, 21-এর বাণীতে, সেটি তিনি কতটুকু করতে পারবেন বলে আপনি মনে করেন? অবশ্যই তিনি করতে পারবেন বলেই বলেছেন, কারণ তিনি নির্বাসনে ছিলেন 17 বছর। এই সময়ে তিনি বিশ্বের উন্নত যে গণতন্ত্রের চর্চা হয় যে সব দেশগুলো, সেই সব দেশগুলোর
অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং বাংলাদেশ নিয়ে ভেবেছেন। তিনি তার চারপাশে যাদেরকে রেখেছেন, বলা হয় যে প্রধানমন্ত্রীর বিদেশি বলয়, বিশেষ করে আমি এই শব্দটা এই মুহূর্তে বলছি কারণ বিদেশে তার সঙ্গে যারা ছিলেন তারাও কিন্তু বাংলাদেশের কল্যাণের জন্য গত 17 বছর নিবেদিত করেছেন নিজেদেরকে, যে কিভাবে আমরা সারা দুনিয়ার ভালো ভালো জিনিসগুলো আয়ত্ত করে বাংলাদেশের জন্য কাজে লাগাতে পারি, সেই সব সঙ্গে নিয়ে এসছেন তিনি। যার কারণে আপনারা দেখেছেন যে নির্বাচনের উনি যখন বাংলাদেশে ফিরেছেন 25শে ডিসেম্বর, তখন থেকে এ পর্যন্ত তিনি যত জায়গায় যে সব বক্তব্য দিয়েছেন, তার সব জায়গাতেই তার শব্দচয়ন, তার দেহভঙ্গি, তার কথা বলার যে ধরন, সব কিছুতে একটা পার্থক্য এবং একটা খুব সাবলীল, সহজ, সুন্দর, সরল একটা প্রকাশভঙ্গি সবার মধ্যে আমার ধারণা বুঝতে পেরেছে মানুষ, বাংলাদেশের মানুষ। এবং নির্বাচনের পরিবেশের কথা আগে বলি। আমি তো যখন বাংলাদেশে আসলাম জানুয়ারি মাসের বোধহয় তৃতীয় সপ্তাহে, তো তার আগে পর্যন্ত নির্বাচনের যে বিষয়গুলো বা বিদেশ থেকে আমরা বুঝতে পারছিলাম বা দেখতে পাচ্ছিলাম, তাতে মনে হচ্ছিল যে আমরা 20 বছর আগে যেসব নির্বাচন দেখেছি বা ছোটবেলায় যেসব নির্বাচন দেখেছি, সত্যিকারের নির্বাচনী উৎসব, বাংলাদেশের সব জায়গায় মানে পোস্টারে ছেয়ে যেত, মানুষ মিছিল করতো, অমুক ভাইকে ভোট দিন, সেরকম একটা পরিবেশ দেখব। কিন্তু আমি আসার পরে দেখলাম যে না, বাংলাদেশে ঢাকা শহরে নির্বাচনের ঠিক মানে প্রত্যক্ষ যে ছবি সেটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। কিন্তু এখন যেহেতু যুগের পরিবর্তন ঘটেছে, তথ্য প্রযুক্তিতে সারা দুনিয়া এগিয়ে গেছে, আমরা একদম স্ক্রিন খুললেই দেখতে পেয়েছি যে প্রতিদিন প্রতি মুহূর্তে নির্বাচনী প্রচারণা চলছে। মানে বাইরের পরিবেশে নেই, কিন্তু টেলিভিশন কিংবা এই আইপড কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্য স্ক্রিনগুলোতে ভরে গেছে। এইভাবে চলেছে নির্বাচনী প্রচারণা। আর তারপরে তো একটা বার ছিল যে এই তারিখ পর্যন্ত বাইরে কিছু করা যাবে না, তারপর থেকে তো সমাবেশ শুরু হয়ে গেল এবং প্রকৃত নির্বাচনের যে উৎসব সেটা আমরা মোটামুটি দেখেছি বিভিন্ন জায়গাতে। সেটা ভালো লেগেছে, আমি নিজেও এটা উপভোগ করেছি। আর নির্বাচনের পরে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তারপর থেকে তার এ পর্যন্ত এই 2 দিন বা 3 দিনে যে কর্মকাণ্ডগুলো, সেগুলো দেখে আমি সহ বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বোধহয় খুব শক্তভাবে আশা করছেন যে তাদের প্রত্যাশা পূরণ হবে। কারণ তিনি প্রোটোকল নিয়ে রাস্তায় যাচ্ছেন না, তিনি সচিবালয়ে নিজে গিয়ে অফিস করছেন। আজকেই বোধহয় প্রথম তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করলেন। তারপরে তার 31 দফার যে বিষয়গুলো, সেগুলো পূরণে সবচেয়ে প্রথম যে জিনিসটা তিনি মিটিং করেছেন সবাইকে নিয়ে, যে ফ্যামিলি কার্ড তৈরি করা, এটা আমার মনে হয় বাংলাদেশে তো আমার মতো মানে দরিদ্র এবং ফকির মানুষ বেশি, তারা আশা করছেন যে সত্যিকারের যদি ফ্যামিলি কার্ডটা চালু হয়, এবং আমার ধারণা উনি এটার প্রস্তুতি আগেই নিয়েছেন, ঈদের আগেই চালু করবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন, পাইলট করে হলেও এটা চালু করবেন এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ হবে। আমাদের শুদ্ধ বাংলা বলার যে প্রত্যাশা, সেটাও পূরণ হবে। শুদ্ধ বাংলা বলছি, এগুলো যদি পরে আপনি আলোচনা করেন তাহলে ভাই আরও বলবেন হয়তো, যে ওই আমরা বাংলাটা ঠিক আসেনার ভিতরে থাকতে চাই না, এখান থেকে বেরিয়ে আসতে চাই। আচ্ছা, জাকির আবু জাফর, আপনার কাছে আসি। আপনি দীর্ঘদিন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গেও রয়েছেন
বিভিন্ন জায়গায় যান এবং সবার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা বিভিন্ন সরকারের সময় দেখেছি, বিশেষ করে গত 17 বছরে কিছু প্রতিষ্ঠান যেগুলো বাংলা ভাষাকে ধারণ করে, লালন করে, যেমন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র, যেগুলো সারা বাংলাদেশের পাবলিক লাইব্রেরিগুলোকে, পাঠাগারগুলোকে নিয়ন্ত্রণ করে, সেই প্রতিষ্ঠানগুলো একদম স্থবির হয়ে গেছে বলা যায়, কোনো কাজই করেনি। এবং বাংলা একাডেমির যে গবেষণার কাজগুলো সে গত 17 বছর সেরকমটা হয়নি বলতে গেলে। তো সেক্ষেত্রে এই নতুন সরকার এই প্রতিষ্ঠানগুলোকে চাঙ্গা করবার ক্ষেত্রে কি ভূমিকা নিতে পারে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আপনি। আসলে 17 বছর বাংলাদেশটি কিসের ভেতর দিয়ে গেছে যারা দেখেছে তারা কেবল বোঝে, দূর থেকে আঁচ করাও মুশকিল ছিল। এবং আমাদের সাংস্কৃতিক অঙ্গনের যে প্রতিষ্ঠানগুলো যেগুলো আপনি বললেন, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র, জাতীয় জাদুঘর, নজরুল ইনস্টিটিউট, এই সমগ্র প্রতিষ্ঠানগুলো একটি ব্যক্তির চর্চার কেন্দ্রে পরিণত হয়েছিল। এবং বই প্রকাশনা, বই প্রদর্শন সেটাও একটি ব্যক্তিকে কেন্দ্র করে হয়েছিল, যে কারণে কোনো মানুষের কোনো আগ্রহ ছিল না, কোনো লেখকের আগ্রহ ছিল না। এবং এই প্রত্যেকটা প্রতিষ্ঠান এমন ছিল যে এখান থেকে কিভাবে একটা বাজেট বের করা যায় এইরকম একটা চিন্তার মধ্যে চলে গেছিল, যে কারণে এটা স্থবির হয়ে গেছে এবং বলা যায় এখানে কোনো রকমের কোনো শৃঙ্খলা ছিল না। সেই জায়গায় যদি এখন আমি মনে করি বর্তমান সরকার, প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিছু নিয়ম নীতি শৃঙ্খলা আছে, ঠিক ওটাকে ফলো করলেই প্রথমত এক ধাপ এগিয়ে যাবেন। প্রত্যেকটা প্রতিষ্ঠানের আলাদা নিয়ম আছে, শৃঙ্খলা আছে, একটা কি করতে হবে আর কি করতে হবে না সেটা আছে, এটাকে ফলো করলেই হয়ে যায়। দ্বিতীয় বিষয়টা করতে হবে যে যুগ উপযোগী করে তোলা। আজকের পৃথিবীতে বা আজকের বাংলাদেশের জন্য আমাদের শিল্প, সাহিত্য এবং সাংস্কৃতিক অঙ্গনে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায়, আমি মনে করি এর জন্য প্রথমত একটা কমিশন হওয়া উচিত। অন্তত শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির জন্য একটি কমিশন হওয়া উচিত, কারণ বাংলাদেশ কোনোভাবেই আগের জায়গায় নেই। আমাদের তারুণ্য বলি, আমাদের বৃদ্ধ বলি, প্রত্যেকের চিন্তা চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার অনেকগুলো কারণ আছে। একটা হলো সময়, এটা হলো ঐতিহাসিক প্রেক্ষাপট, আরেকটি হলো যান্ত্রিক যে বিষয়, আমরা যে প্রযুক্তির কথা বলি, তথ্য প্রযুক্তির বিষয়গুলো, এই তথ্য প্রযুক্তির বিষয়, এবং এটাকে বলা হচ্ছে আমরা কমিউনিকেশনের যুগে আছি, মানে যোগাযোগের যুগে, এবং আমরা আছি একটি গ্রামে, গ্লোবাল ভিলেজে। তো গ্লোবাল ভিলেজ মানে একটি গ্রামে বিশ্ব একটি গ্রাম, যেখানে আপনি জানেন যে কাজী নজরুল ইসলামের সংকল্প একটি কবিতা আছে, সেখানে তিনি শেষে গিয়ে বললেন যে আকাশ পাতাল ফেরে নামবো আমি, উঠবো আমি আকাশ ফুঁড়ে, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোই পুরে। আমাদের বিশ্ব তো এখন মুঠোই পুরে। এই অবস্থায় আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি কেমন হওয়া উচিত, আমাদের ভাষার ক্ষেত্রে আমাদের ভাষার আধুনিকতা কি হওয়া উচিত, এবং শিল্প সাহিত্যের যে বাঁক ফেরা আমরা বলি, সেই বাঁক আসলে ফিরেছে কিনা, কিংবা কোথাও চর জেগেছে কিনা। যে নদী বাঁক ফিরবে, কিন্তু বাঁক ফেরার জন্য যে স্রোত দরকার, সেই স্রোত আছে কিনা, এই জিনিসগুলোর জন্য আমার মনে হয় এটি কমিশন হওয়া উচিত। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে অবশ্যই কনসার্ন। তিনি তার যেটা ফকির ভাই বলেছেন, যে তার যে পরিমিতি বোধ, তার যে শব্দ চয়ন, বিশেষ করে তিনি যখন বিদেশে ছিলেন, লন্ডনে ছিলেন, তখন তিনি অনলাইনে যে বক্তব্যগুলো দিতেন, অসাধারণ এক কথায় বলতে গেলে। তার শব্দ চয়নের একটা পরিমিতি বোধ আছে, তার কণ্ঠের উঠানামার একটা ব্যাপার আছে, এটা কালচারের সাথেই যায়, সংস্কৃতির সাথেই যায়। তিনি সংস্কৃতি সম্পর্কে সচেতন না হলে এটা হতো না। আমি আশা করি আমাদের এই বাংলাদেশের বাংলা সংস্কৃতি, বাংলাদেশের সাহিত্য, বাংলাদেশের শিল্পকলা, এটা নিয়েও তিনি অবশ্যই চিন্তা করবেন এবং একটি কমিশন গঠন করে এগিয়ে যাওয়া। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সংস্কৃতির কথা বলেছেন। আসলে গত কয়েকদিন ধরে, 3 দিন ধরে কিন্তু উনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রোটোকল নিচ্ছেন না। আমি গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কতগুলো লেখা পড়ছিলাম এবং অনেকে ছবি তুলে, সেলফি তুলে সেখানে লিখেছে যে মাননীয় প্রধানমন্ত্রী জ্যামের মধ্যে বসে আছেন, আমি তার পাশের একটা অটো রিকশায় বা একটা গাড়িতে আমি বসে আছি। এটা বাংলাদেশে অকল্পনীয়, তারা চিন্তাই করতে পারতেছে না যে এরকম ঘটনা। এই যে সংস্কৃতির যে পরিবর্তন আনছেন, সেটিকে আপনি কিভাবে একসাথে যদি রাইট, এক কথায় অসাধারণ। যে
অনেকগুলো কালচারাল, এটা পলিটিক্যাল কালচার আমরা বলবো, বা আমাদের রাজনৈতিক সংস্কৃতি যেটা, সেটা হলো প্রথমত তিনি 13-14টা গাড়ি থেকে মাত্র 4টা গাড়ি নিয়েছেন। দ্বিতীয়ত হলো তিনি ব্যক্তিগত গাড়িতে চড়বেন। 3 নাম্বার হলো তিনি ব্যক্তিগত ড্রাইভার, তেল ব্যক্তিগতভাবে নেবেন। এটি একটা কালচারাল বিশাল চেঞ্জ আমি মনে করি। দ্বিতীয় হলো তিনি বলছেন যে তার জন্য পুলিশকে দাঁড়িয়ে থাকতে হবে না। আমি মনে করি এটি অসাধারণ একটি ব্যাপার, কারণ এরা পুলিশ লাইন ধরে দাঁড়িয়ে আছে আর নাগরিকদেরকে উল্টা দিকে ফিরে দাঁড়িয়ে থাকতে হবে, এটা আমি মনে করি সম্মানজনক না একটা নাগরিকের। তিনি নাগরিকদেরকে সম্মান দিয়েছেন, এটা আমি মনে করি একটি ডেভেলপ কালচার, উন্নত কালচার এটা। এবং তিনি যে স্বাভাবিক পথে যাবেন, এটিও আমি মনে করি যে অত্যন্ত প্রশংসার। এবং এর ভেতর দিয়ে আরও অনেকগুলো বিষয় তিনি যে বলেছেন, মানে ভবিষ্যতে বাংলাদেশ কোন দিকে যাবে সেটার চিহ্নটা আমরা পাই। আমার মনে হয় আমরা ভালো সংস্কৃতির দিকেই যাচ্ছি প্রধানমন্ত্রীর এই। ফকির সেলিম, আসলে রাজনৈতিক সংস্কৃতির প্রসঙ্গটা উনি তুললেন, আপনার কাছে সেটি বিষয়ে জানতে চাই। আসলে আপনারা কি ধরনের, আপনারা একটি উন্নত বিশ্বে উন্নত দেশে বসবাস করেন, সেখানকার রাজনৈতিক সংস্কৃতি আপনারা খুব কাছে থেকে দেখা হয়েছে, আপনারা দেখেন। তো বাংলাদেশের যে এতদিনের এই 54 বছরের রাজনৈতিক কালচার সংস্কৃতি, সেটির সঙ্গে এখনকার যে সংস্কৃতি, এটিকে মিলিয়ে আপনারা কি রকম বাংলাদেশ দেখতে চান সংস্কৃতির ক্ষেত্রে, রাজনৈতিক সংস্কৃতি? আপনি যেহেতু বিদেশের কথা বললেন, আমি তো আমেরিকাতে অনেক বছর, আমি আমেরিকায় 4টা নির্বাচন দেখেছি, এবং আমি নিজে যেহেতু সরকারি গণমাধ্যমে কাজ করতাম, আমি একদম ক্যাম্পেইন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত এবং প্রেসিডেন্ট হওয়ার পরে শপথ নেওয়া পর্যন্ত সব জায়গায় খুব ঘনিষ্ঠভাবে ছিলাম। রাজনৈতিক সংস্কৃতি হওয়া দরকার হচ্ছে সহযোগিতার, সহমর্মিতার এবং একে অন্যকে মেনে নেওয়ার সংস্কৃতি, যেটা আমাদের দেশে আমরা কখনোই দেখিনি। এই যে সংস্কৃতি পরিবর্তনের একটি চেহারা আমরা আলোচনা করছি, সেটি নিয়ে কি বলবেন? রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন তো আমরা সবাই আশা করি, এবং সেটার লক্ষণ এবার দেখা যাচ্ছে। নির্বাচনের পরপরই, যেদিন নির্বাচনের ফলাফল ঘোষণা হলো, আমরা সবাই দেখলাম তার পরদিনই প্রধানমন্ত্রী, মাননীয় এখন প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হবার আগেই যখন বিএনপি বিজয় ঘোষণা হলো, তারপরে তারেক রহমান সাহেব বিরোধী দলের প্রধানের বাসায় গেলেন নিজে, তারপরে এনসিপির প্রধানের বাসায় গেলেন নিজে, তারপরে ইসলামিক আরেকটি দলের নেতার বাসায় গেলেন। এটা আমার মনে হয় খুবই একদম বাংলাদেশিদের জন্য আশাব্যঞ্জক একটা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের আভাস। এবং তিনি কোনো বিজয় মিছিল করলেন না। পরদিনই শুক্রবার ছিল, তিনি বললেন মসজিদে মসজিদে দোয়া করা হবে। তো সেই দোয়া শুধু বিএনপির জন্য না, তিনি সকলের জন্য দোয়া করার বিষয়টি চিন্তা করেছেন এবং মানুষ করেছেও তাই। এটা রাজনৈতিক সংস্কৃতি, সহমর্মিতার সংস্কৃতির একটা লক্ষণ, এবং এটা আমার বিশ্বাস যে এইটা যদি ভবিষ্যতে অন্যান্য রাজনৈতিক দলে যারা কাজ করেন বা বিশ্বাস করেন অন্য আদর্শ, তারা এটা দেখবেন এবং চর্চা করবেন। তাহলে মানে আমরা যদি নিজেরা এই চর্চাটি করি সবাই, তাহলে এটা সংস্কৃতিতে পরিণত হবে এবং ভবিষ্যতে আমাদের আর রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে না। আমরা সমন্বিতভাবে বাংলাদেশের জন্য কাজ করতে পারবো। সেক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা দেখছেন আপনি? না, প্রতিবন্ধকতা তো নিশ্চয়ই আছে। আমরা দেখলাম যে তারেক রহমান সাহেব উদ্যোগ নিলেন, অন্যরা তার সঙ্গে দেখা করলেন ঠিকই, কিন্তু তারপরে আবার যে রাজনৈতিক বিভাজনের যে সংস্কৃতি সেটা বজায় রাখলেন। সেটা যে রাজনৈতিক বিভাজন তো থাকবেই, যেহেতু মানে দলগুলো আলাদা, একজন আরেকজনের অপোনেন্ট থাকবেই সব সময়। এই বিভাজনটা আমাদেরকে কমিয়ে আনতে হবে জাতীয় স্বার্থে। রাজনীতি শুধু নিজের বা নিজের দলের কর্মীদের লাভের জন্য করব, এই জিনিসটা যখন মাথা থেকে নেতাদের চলে যাবে, কর্মীদের চলে যাবে, তখন এই জিনিসগুলো আস্তে আস্তে আরও মানে স্বাভাবিক হয়ে আসবে এবং আমরা সত্যি সত্যি জাতীয় স্বার্থে উন্নয়নের জন্য সবাই মিলে কাজ করতে পারবো। জি, আর সেটার জন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন সত্যিই দরকার। জনাব জাকির আবু জাফর, আসলে রাজনৈতিক সংস্কৃতির প্রসঙ্গটা আপনিই তুলেছিলেন এবং আপনার কাছ থেকে শেষ করতে চাই, আপনিও কোনো প্রতিবন্ধকতা দেখছেন কিনা যে আমি ভালো হলাম, আপনি আরো 10 জন হচ্ছে সেই মতাদর্শের সঙ্গে মিললেন না, তো তখন আসলে যে আমি যে ভালো হলাম বা আমি কিছু উদ্যোগ নিলাম,
সেই উদ্যোগগুলো কতটুকু বাস্তবায়ন সম্ভব হবে? আসলে প্রত্যেকটা কাজেরই তো একটা চ্যালেঞ্জ থাকে, তো পরিবর্তনের চ্যালেঞ্জটা আরো বেশি থাকে। একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক কালচার যখন চেঞ্জ করতে আসে তখন এটার চ্যালেঞ্জটা আরো বেশি। তারেক জিয়া, আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি যে চেষ্টাটা শুরু করলেন, এটাকে আমি মনে করি যারা বিরোধী দল আছেন তাদেরকে অবশ্যই সাপোর্ট করতে হবে। যেটা ভালো, ভালোকে ভালো বলতেই হবে, এর বিকল্প কিছু নেই। এবং আমি মনে করি সরকারি দল হোক, বিরোধী দল হোক, প্রত্যেককে বাংলাদেশের জন্য রাজনীতি করা উচিত। বাংলাদেশে যারা বসবাস করে সমস্ত নাগরিকদের কল্যাণের জন্য রাজনীতি করা উচিত। যেটা ফকির ভাই বললেন যে শুধু আমার দল ভালো থাকবে, না, এটি হতে পারে না। একজন ভালো থাকতে পারে না। একটি পরিবারের মধ্যে আমরা জানি যে একজন অসুস্থ হলে পুরো পরিবারই কিন্তু অসুস্থতা বোধ করে। দেশও তো একটি পরিবার, এখানে প্রত্যেকটি মানুষ নাগরিক, তার সুযোগ সুবিধা দেখতে হবে। প্রথমত এটা করার জন্য দুষ্টের দমন এবং শিষ্টের লালন করতে হবে। যারা অন্যায় করবে তাকে অন্যায়ের হাতটা গুটিয়ে নিতে হবে, গুটিয়ে দিতে হবে। আর যারা ভালো কাজ করবে তাদেরকে আপহোল্ড করতে হবে, তাদেরকে প্রশংসা করতে হবে। তাহলে দেখা যাবে আমাদের সমস্যা কিন্তু মিটে যাবে। কিন্তু বিরোধিতার জন্য যদি বিরোধিতা হয়, বা আমার দল নয় বলে আমার বিরোধিতা করতে হবে, এটা হলে আসলে জিনিসটা খুবই কঠিন হয়ে যাবে। আমি মনে করি বাংলাদেশ এই কালচারে থাকবে না, কারণ বাংলাদেশ এখান থেকে উঠে গেছে। যারা এই মেসেজটা, এই বার্তা গ্রহণ করতে পারবেন না, সম্ভবত তারা পিছিয়ে যাবেন, তাদেরকে মানুষ গ্রহণ করবে না। সুতরাং সময়কে ধারণ করতে হবে। এখন সামগ্রিকভাবে যেমন মাননীয় প্রধানমন্ত্রীকে ভাবতে হবেন, তিনি এখন একটি দলের আর নন, তিনি সারা বাংলাদেশের সমস্ত মানুষের। তিনি বিরোধী দলেরও প্রধানমন্ত্রী, তিনি তার দলেরও প্রধানমন্ত্রী। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে এই স্পষ্ট করে কথাটি বলেছেন, যারা ভোট দিয়েছেন, যারা দেননি, আমি সবারই প্রধানমন্ত্রী। এক্স্যাক্টলি, একেবারেই তাই। এটাই উনার ধারণা হবে। আবার যিনি বিরোধী দলে থাকবেন তিনি ভাবতে হবে যে আমি শুধু সরকারের বিরুদ্ধের লোক না, আমাকেও সারা বাংলাদেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলতে হবে। এই দুটোর কম্বিনেশন যখন হবে, আমার মনে হয় আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা অবশ্যই বদল হবে এবং সেটি ভালোর দিকে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, জনাব ফকির সেলিম, উনি একটি প্রসঙ্গ তুলেছেন, যেহেতু প্রসঙ্গ ধরেই আলোচনা এগিয়ে নিতে চাই আমরা শেষ পর্যন্ত, মানে আরো যে বিষয়গুলো আছে সেগুলো পরের আলোচনা করা যাবে। যেহেতু উনি বলেছেন যে আপনার দুষ্টের দমন শিষ্টের লালন, এই শব্দটি, এই একটি বাগধারা, তো আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি বিগত সময়ে দেখেছেন এবং গত 1.5 বছরও দেখেছেন, মব সংস্কৃতি, মব কালচার নামে বাংলাদেশে নতুন একটি কালচার তৈরি হয়েছে, কিন্তু সংস্কৃতির বিষয়ে আছে। তো সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যিনি দায়িত্ব নিয়েছেন, তিনি প্রথম দিনই বলেছেন যে মব বলে দেশে কিছু থাকবে না। আর সেক্ষেত্রে চাঁদাবাজির কিছু অভিযোগ আছে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কিছু ব্যাপার আছে। সেক্ষেত্রে দুষ্টের দমন এবং শিষ্টের লালন এই সরকার কতটুকু করতে পারবে? আমার মনে হয় করতে পারবে, কারণ অত্যন্ত যোগ্য একজন ব্যক্তিকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও আমাদের আইন শৃঙ্খলা বাহিনী একটুখানি এলোমেলো ছিল, বিশেষ করে ওই ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে আমরা অনেক জায়গায় দেখেছি অনেক রকম গণ্ডগোল হয়েছে, অনেক পুলিশের উপরে হামলা হয়েছে, ভয়ে ছিল। আস্তে আস্তে সেগুলো সংগঠিত হয়েছে এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে এই বাহিনী, মানে শুধু পুলিশ নয়, যত রকম নিরাপত্তা বাহিনী আমাদের আছে, মিলিটারি, পুলিশ, বিডিআর, আনসার সহ যারা আছেন, সবাইকে সংগঠিত করে, বিশেষ করে সালাউদ্দিন সাহেব অত্যন্ত মেধাবী একজন আমলা, দক্ষ রাজনীতিবিদ এবং শারীরিকভাবেও উনি খুবই শক্তিশালী, ফিট বলা যায়। তো এবং তিনি এই দুষ্টের দমন করবেন, সেটা প্রথম দিনে তার এক ধরনের কমান্ডিং অ্যাটিটিউড থেকে মনে হয়েছে। সেটা যদি করতে পারেন তাহলে আমার মনে হয় খুব ভালো হবে আমাদের। এক্ষেত্রে প্রথম দিন আমরা একটি ভিডিও ভাইরাল হতে দেখেছি সামাজিক মাধ্যমে। একটি দোকানে রাজনৈতিক দলের একজন কর্মী
সে সম্ভবত কিছু করতে গিয়েছিল, পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়েছে, এটি আমরা জানি। হ্যাঁ। সাভারে গতকালকে একটি ঘটনা ঘটেছে এবং গতকালকে একটি আলোচিত বিষয় আছে যেটি হচ্ছে যে একজন স্বতন্ত্র সংসদ সদস্য যিনি আগে বিএনপির ছিলেন, রুমিন ফারহানা, জি, জি, তাকে ফুল দিতে বাধা দেয়া হয়েছে বলে এরকম একটি অভিযোগ উঠেছে এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। তো সেক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গিটা কেমন হওয়া উচিত আসলে? অবশ্যই এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা, ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া দরকার। তা না হলে এই যে আপনি বললেন দুষ্টের দমন যে বিষয়টি, সেটি সবার জন্য সমান, সবার জন্য সমান, এটা মাথায় নিয়েই যদি আমার বলি যে একেবারে শীর্ষ পর্যায় পর্যন্ত এটা মানে আদেশটা নাও আসে, শীর্ষ পর্যায় থেকে যদি মানে একটু সময় অপেক্ষা করে যদি দেখা যায় এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না ইমিডিয়েটলি, তাহলে শীর্ষ পর্যায় থেকে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া উচিত, যাতে শুরুতেই মানে বিয়ের রাতে বিড়াল মারার যে বিষয়টি, সেরকম করে দুষ্টুরা একটা মেসেজ পায় যে না, আমরা সুবিধা করতে পারবো না। না, এই যে সংস্কৃতির কথা উনি বলছিলেন, আমরা দেখেছি যে চাঁদপুরে একজন এমপি তিনি তার নিজের দলীয় কর্মীদেরকে পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছেন, তারা কিছু অন্যায় করেছে। এটা তো একটা জ্বলন্ত ঘটনা, এটা একটা আলোচিত ঘটনা এবং এটা একটা উদাহরণ, এটা সবাইকেই করতে হবে। এবং যারা এই বিশেষ করে এইবারের নির্বাচনে তো অনেক নতুন মুখ এসছে, যারা নতুন করে রাজনীতিতে এসছেন এবং যারা এই গত 17 বছরের শিক্ষা গ্রহণ করেছেন, আমার ধারণা তারা সবাই এইরকম উদাহরণ গ্রহণ করবেন এবং নিজের ক্ষেত্রেও যদি এরকম কিছু আসে সাথে সাথে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমরা এই বিশ্বাস রাখতে চাই সকলেই। জনাব জাকির আবু জাফর, আমি শিল্প সংস্কৃতির ভিতরেই আপনার সঙ্গে বেশি থাকতে চাই, তারপরে অন্য বিষয়গুলো যেহেতু আসবে। বাংলাদেশে আমরা একটা সময় পর্যন্ত ধরুন কিছু দশক আছে যেখানে আপনি যেহেতু কবি, খুব বিখ্যাত কিছু কবির বাংলাদেশে জন্ম হয়েছে, সেই আল মাহমুদ, শামসুর রহমান থেকে শুরু করে রফিক আজাদ, আরও অনেকে, যাদের সবাই দেশের মানুষ বা প্রবাসে যারা থাকেন এক নামে চেনে। কিন্তু এখন ওই যে কবিতার বিস্তার সেভাবে হচ্ছে না এবং সেরকম কবি কেন তৈরি হচ্ছে না যাদেরকে এক নামে সবাই চেনে? এটাও এখন একটা আলোচিত প্রশ্ন আসলে। আপনি যাদের নাম বললেন, আল মাহমুদ, শামসুর রহমান, রফিক আজাদ, আসাদ চৌধুরী কিংবা আব্দুল মান্নান সৈয়দ, নির্মলেন্দু গুণ, যারা আমাদের পরিচিত প্রমিনেন্ট, সবাই তাদেরকে চিনে। আমার সৌভাগ্য হয়েছে এদের প্রত্যেকের সান্নিধ্যে যাওয়ার। অনেকে, আপনি নিজেও একজন নামকরা কবি, সেটি মানে এখনকার প্রজন্মের ভিতরে এরকম আলোচিত কেন হচ্ছে না? এখন এটা ঘটে গেছে, এটার জন্য বোধহয় আপনি সহজভাবে বুঝতে পারেন জিনিসটা। গত 17 বছর আমাদের শিল্প সাহিত্য বাটখারা ছিল, রাজনৈতিক বাটখারা। একে শিল্প সাহিত্যকে মাপা হয়েছে রাজনৈতিক বাটখারা দিয়ে। রাজনীতি দিয়ে যখন শিল্প সাহিত্যকে মাপা হয়, সেখানে শিল্প সাহিত্য তো আসলে ওভাবে গ্রো করবে না। আমাদের কবি যে নেই বিষয়টা তা না, কিন্তু একে চিহ্নিত করা হয়নি বা হচ্ছে না। এর কারণে কিন্তু রাজনৈতিক। আমরা জানি যে 18 কোটি মানুষ, এর মধ্যে কয়জন কবি আছে? কবি কেন কবি? তিনি কবিতা লেখেন বলে কবি। তিনি কেমন কবিতা লেখেন, এর চেয়ে বড় প্রশ্ন তিনি কোন দলের, তিনি কোন রাজনীতি করেন। এটি অত্যন্ত দুঃখজনক একটি জাতির জন্য, একটি দেশের জন্য। কারণ কবি তো কোনো দলের হতে পারে না। তিনি ব্যক্তিগতভাবে কোনো পছন্দ অপছন্দ তার থাকতে পারে, কিন্তু তিনি তো সবার, তিনি সবার জন্য লিখবেন। আমাদের কবিদেরও অনেকে এটা রক্ষা করতে পারেননি। আবার যারা প্রকৃত কবি তারা কিন্তু চুপসে ছিলেন, চুপসে আছেন। এটি রাষ্ট্রকে আমার মনে হয় দেখভাল করা উচিত। যেমন ধরুন আমাদের যে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার, এটা নিয়ে এত মুখরোচক গল্প আছে। আপনিও জানেন, আপনি মিডিয়ার মানুষ। এই মুখরোচক গল্পগুলো কিন্তু শুধু গল্প নয়, এগুলো বাস্তব গল্প। এই পুরস্কার নেবার জন্য এবং পুরস্কার দেবার জন্য মাঝখানে যে জিনিসটা ঘটে, এটি খুব অসুন্দর, খুবই, এটাকে আমি বলবো অসংস্কৃত। এটা সংস্কৃতির মধ্যে পড়ে না। যখন একটি জাতীয় প্রতিষ্ঠানের মেধা ও মননের প্রতীক বলি আমরা বাংলা একাডেমিকে, মেধা ও মননের প্রতীকের অবস্থা যখন এই দাঁড়ায়, তখন সেখানে কে ভালো লিখলো আর কে মন্দ লিখলো তার বিবেচনা কে করবে, কিভাবে হবে? যারা পুরস্কার এই গত 17 বছরে পেয়েছে, আপনি এদের খুব বেশি নাম জানবেনও না। আমি নাম বললে হয়তো চিনবেনও না আপনি। এমন লোকেরা কবিতার জন্য, সাহিত্যের জন্য পুরস্কার পেয়েছে। এর মধ্যে ভালো যে নাই সেটাও না, আছে, কিন্তু ম্যাক্সিমামই হয়েছে এরকম। সে কারণে আমাদের এখানে কবিদের ওভাবে চিহ্নিত করা হয়নি আসলে।
এটি একটা দেশের বা একটা সাহিত্য সমালোচনা থাকতে হয়। আমাদের এখানে সমালোচনা নাই। সমালোচনা মানে এই নয় যে নেগেটিভ বলা, না, কোনটি ভালো হলো কোনটি মন্দ হলো পর্যালোচনা। কিন্তু আমাদের আছে পক্ষ বিপক্ষ, যে এই অমুক দলের, এটা অমুক দলের, এই দল বিভাজন, অমুক দল যেহেতু তাকে এটা আর দেয়া যাবে না, সে ভালো লিখলো কি মন্দ লিখলো এটা বিবেচনার বিষয় না। আর আরেকজন লেখা আছে কি নাই সেটাও বিবেচনার বিষয় না, তাকে দিয়ে দাও। এই অবস্থা আমাদেরকে অবশ্যই কাটিয়ে উঠতে হবে। আমি নতুন সরকারের কাছে এটিও প্রার্থনা বলবো না, এটা হলো আমার স্বপ্নের কথা, আশার কথা আমি বলতে চাই, যে আমি আশা রাখি নতুন সরকার এখানে থাকবেন না, তারা প্রকৃত মানুষকে চিহ্নিত করবেন, যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান অসাধারণভাবে তিনি এটা করেছেন। কে কোন দল করলো তিনি বিবেচনায় রাখেননি, বরং সবচেয়ে যোগ্য মানুষটাকে তিনি কাজে লাগিয়েছেন, দেশের কাজে, রাষ্ট্রের কাজে। আসলে যোগ্য মানুষটা যখন মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থাকবেন, তখন তিনি ওই লেভেলের পরামর্শই দিবেন। যেমন কবি আল মাহমুদের নাম আপনি প্রথম আনলেন। আল মাহমুদকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডেকে নিয়েছেন তার জাসাসের জন্য। জাসাসের প্রথম সভাপতি কবি আল মাহমুদ ছিলেন। এবং আপনি এও জানেন যে হিজবুল বাহারে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের তারুণ্য দীপ্ত মেধাবীদেরকে নিয়ে গেছিলেন বঙ্গোপসাগরে। সেখানে ওই ভ্রমণে আল মাহমুদও ছিলেন। তিনি ফিরে এসে একটি কবিতা এবং একটি গল্প লিখেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে। কবিতার নাম হলো ডানাওয়ালা মানুষ, আর গল্পের নাম হলো তৃষিত জলধি। ডানাওয়ালা মানুষের মধ্যে কি অসাধারণ বর্ণনা! তিনি বলছেন যে মধ্যরাতে আমি ডেকে গিয়ে দেখলাম প্রেসিডেন্ট পায়চারি করছেন। আমি বললাম, মিস্টার প্রেসিডেন্ট, আপনার কি ঘুম পায় না? তিনি বললেন, আমি ঘুমালে জেগে থাকবে কে? আমি জিজ্ঞেস করলাম, কি খুঁজছেন মিস্টার প্রেসিডেন্ট? তিনি বললেন, আমি বঙ্গোপসাগরের ঢেউয়ের নিচে স্বর্ণের খনি এবং গ্যাসের খনি খুঁজছি। দেখো, যতদূর চোখ যায় ততদূর বাংলাদেশ। এই যে অসাধারণ বর্ণনা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে, এটি হয়েছে এই কারণে যে তিনি গুণীদের কদর করতেন। তার সন্তান, তার রক্ত যেহেতু জনাব তারেক রহমানের শরীরে, তিনিও সেটাকে মূল্যায়ন করবেন। আমি আশা করি আমাদের শিল্প সাহিত্য এটি উন্নত জায়গায় আসবে এবং এটি বিবেচনার জায়গায় আসবে। জনাব ফকির সেলিম, সংস্কৃতি অঙ্গনে রাজনৈতিক বিভাজন এবং এই বর্তমান সরকারের নীতি, এটি কিভাবে হওয়া উচিত সেক্ষেত্রে? সংস্কৃতি অঙ্গনে, শিল্প অঙ্গনে যারা কাজ করেন তারা তো আসলে শিল্প সংস্কৃতিকে ভালোবাসেন বলেই কাজ করেন। আমি একটা ছড়া বা কবিতা লিখি, এটা কাউকে তুষ্ট করার জন্য লিখি না, আমি নিজেকে সন্তুষ্ট করার জন্য লিখি। আমার একটা চিন্তা আসে মনের মধ্যে যে এটা নিয়ে আমি দেখি সুন্দর করে কিছু লেখা করতে পারি না, যেটা আমার সর্বপ্রথম আমার চিন্তা আসে হলো আমার নিজের ভালো লাগার জন্য। আমি লিখি আমার ভালো লেগেছে এই জন্য। তারপরে আপনি পড়লে আপনার ভালো লাগলো, আরেকজনের ভালো লাগলো, আরেকজনের ভালো লাগলো, এইভাবে করে করে একজন মানুষ কবি বা ছড়াকার বা লেখক হয়ে যান। কিন্তু তিনি লেখেন নিজের জন্য প্রথমে, তারপরে যে চিন্তা করে তিনি লেখেন, যে বিষয়টিকে চিন্তা করে লিখেন, সেই বিষয়টি মানে সেই বিষয়টির কোনো সংকট বা সমস্যায় থাকলে সেটা সমাধানের একটা পথ থাকে তার লেখার মধ্যে। সেই সংকট নিরসনের জন্য লেখেন এবং নিজের জন্য প্রথমত লেখেন, পরবর্তীতে এটা মানুষের কাছে যায়। তো সেই কারণে এই শিল্প, সংস্কৃতি, সাহিত্য, এর ভিতরে তো রাজনীতি আসলে থাকার কথা নয়, কিন্তু নানান কারণে আমাদের কবি, সাহিত্যিক, শিল্পী যারা আছেন তারা বিভাজিত হয়ে যান। হয়তো তাদের নিজেরও মানে থাকে না, ওখানে কন্ট্রোল থাকে না, নিয়ন্ত্রণ থাকে না। যার কারণে ভাই যেটা বললেন যে বিভাজিত হতে হয় কোনো না কোনোভাবে, কিন্তু আমরা আসলে বিভাজিত হতে দিতে চাই না এই অঙ্গনের লোকজনকে, এবং কোনো সরকারকেও আমরা চাই না যে তারা অমুককে দলে আনুক, অমুককে বাদ দিক। যারা সত্যিকারের লেখক, কবি, সাহিত্যিক, তাদের একটা কমন প্ল্যাটফর্মের আন্ডারে সকল সময়ে সকল সরকার, সকল রাজনৈতিক দল একইভাবে মূল্যায়ন করা উচিত। অমুককে পদক দেব, অমুককে দেব না, অমুককে কমিটিতে রাখবো, তমুককে রাখবো না, তিনি ওই আদর্শের, এই চিন্তাটা আমাদের রাজনৈতিকভাবে মাথা থেকে বাদ দিতে হবে। তাহলে আমরা আমাদের এই কবি, সাহিত্যিক, সংস্কৃতি সঙ্গে জড়িতদেরকে আর রাজনীতিকায়ন করা হবে না।
তো আমি আশা করব এই সরকার যেহেতু নতুনভাবে মানুষ দেখছে, নতুন উদ্যমে একটু অন্যরকম একটা সরকার, এই অঙ্গনটিকেও রাজনীতির বাইরে রাখা হবে, এটাই আমি কামনা করব। বিশেষ একটি দিন সেই বিষয়ে আলোচনায় জনাব ফকির সেলিম, বিরতির আগেই আপনি আলোচনা করছিলেন বাংলাদেশের সংস্কৃতি অঙ্গন এবং রাজনীতি নিয়ে, মানে আর কিছু অংশ আপনার সঙ্গে নিয়ে তারপরে জাকির ভাইয়ের কাছে আসবো আর কি। সেটি হচ্ছে যে যেহেতু নীতির প্রশ্নটি আমি করেছিলাম যে সরকারের নীতি কি হওয়া উচিত, আমি কতগুলো প্রতিষ্ঠানের নাম শুরুতে বলেছিলাম যেগুলো বাংলা ভাষা এবং সংস্কৃতির সঙ্গে জড়িত, যেমন বাংলা একাডেমি সেটি নিয়ে বলেছেন। সেক্ষেত্রে যারা দায়িত্ব পালন করবেন, যারা নীতি নির্ধারণ করবেন, সেই মানুষগুলো নির্বাচন করবার ক্ষেত্রে সরকারের নীতি কি হওয়া উচিত? সরকারের নীতি হওয়া উচিত বাছাই করে ভালো মানুষগুলোকে নেওয়া, যারা এই অঙ্গনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনে যাদের অবদান রয়েছে, যাদের লেখালেখি আছে, তাদেরকে বেছে বেছে, এবং যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন এমন মানুষ নেওয়া উচিত, যারা শিক্ষাবিদ, গবেষক, যারা জ্ঞানী গুণী মানুষ, এমন মানুষ রাখা উচিত যাদের বৈষয়িক চিন্তার চেয়ে এই লেখালেখির চিন্তা বেশি, শিল্প সাংস্কৃতিক চিন্তা নিয়ে মগ্ন থাকেন। এই ধরনের মানুষগুলোকেই নেওয়া উচিত, যারা এই বিষয়গুলোকে রাজনীতির ভিতরে না ঢুকিয়ে সুন্দরভাবে পরিচালনা করেন। এবার আমাদের সাংস্কৃতিক মন্ত্রী যিনি হয়েছেন তিনি অত্যন্ত অভিজ্ঞ একজন মানুষ, নিতাই চৌধুরী। আমার মনে হয় তিনি খুঁজে বের করতে পারবেন, আর বিশেষ করে তারেক রহমান সাহেবের নজর তো থাকবেই। তো সেই নীতিগুলোকে বাস্তবায়ন করে সঠিক মানুষগুলোকে জড়ো করে যদি এই প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিমুক্ত করে সত্যিকারের শিল্প সাহিত্যে প্রতিষ্ঠান করা হয়, তাহলে আমাদের দেশে আবারও সেই আগের মতো শিল্প সাহিত্যে প্রাণ পাবে। জাকির আবু জাফর, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলছিলেন আল মাহমুদের প্রসঙ্গ তুলে। নতুন কুড়ি আমরা দেখেছি গত সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দীর্ঘদিন পর চালু হয়েছে, যেটি বাংলাদেশের একেবারে রুট লেভেল থেকে যারা ছেলেমেয়েরা আসে এখানে গান গায় বা অভিনয় করে বা বিভিন্ন পারফর্ম করে। তো সেক্ষেত্রে আমরা জেলা উপজেলা পর্যায়েও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে সরকারি, যেমন শিল্পকলা একাডেমি রয়েছে, সেখানে সংস্কৃতি চর্চা হয়ে থাকে, কিন্তু সেই কার্যক্রমগুলো বলতে গেলে একদম স্থবির হয়ে পড়ে আছে। অনেক শিল্পকলা একাডেমিতে আসলে এখন আমরা সংবাদপত্রে দেখি যে ছাগল চরে বা গরু চরে, সেখানে তালা দেওয়া থাকে। এই যে সংস্কৃতির যে বিকাশ সারা বাংলাদেশে ভাষার বিকাশের সঙ্গেই সম্পৃক্ত, সেক্ষেত্রে কি করা উচিত এই সরকারের? এটা নতুন কুড়িটা একটি অসাধারণ বিষয় ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, তিনিই শুরু করেছিলেন এটা। কবি গোলাম মোস্তফার একটি কবিতাকে সূচনা সঙ্গীত হিসেবে নিয়েছিলেন। এবার যে ইন্টারিম গভর্নমেন্ট সেটা শুরু করেছেন, অলরেডি একটা পর্ব হয়েছে। আমি নিজেও বিচারক ছিলাম এক পর্যায়ে বিটিভিতে নতুন কুড়িটা একটি অসাধারণ বিষয়। বাংলাদেশে এখন যারা পরিচিত শিল্পী, অর্থাৎ অভিনয় অঙ্গনের, আবৃত্তি অঙ্গনের, গানের, এরা কিন্তু সব নতুন কুড়ি থেকে উঠে আসা, একেবারে সিংহভাগ নতুন কুড়ি থেকেই উঠে আসছেন তারা। কিন্তু যেটা আপনি প্রশ্ন তুললেন যে শিল্পকলা একাডেমির চত্বরে গরু ছাগল চড়ছে, এর কারণ কি এই যে এখানে কোনো বাজেট ছিল না? না, বাজেট আগের চেয়ে বেশি ছিল, কিন্তু সেই বাজেটগুলো শিল্প সাহিত্যের কাজে ব্যবহৃত হয়নি। না হওয়ার কারণে এই ঘটনাটা ঘটেছে। এবং এটা শুধু এক জায়গায় না, সারা বাংলাদেশে একই চিত্র ছিল যে একটা প্রজেক্ট প্রোফাইল হয়েছে, স্যাংশন হয়েছে, লোপাট হয়েছে, যেটার কোনো কাজ হয়নি। এটা তো আসলে একটা দেশের জন্য কল্পনাই করা যায় না। এটা সরকার দুর্নীতিগ্রস্ত হতে পারে, আমি মেনে নিলাম, তৃতীয় বিশ্বের দেশ দুর্নীতিগ্রস্ত হয়, কিন্তু সেটা তাই বলে এইভাবে একেবারে পুরোটাই, এটি অসম্ভব। এই অসম্ভব সম্ভব হয়েছে আমরা দেখেছি। সেখান থেকে বর্তমান সরকার, যে আমি এটা আগেও একবার বলেছি যে আগে নিশ্চয়ই বর্তমান সরকারের এসব বিষয়ে আগে থেকেই প্ল্যান ছিল, কারণ একটা দল যখন সরকারে যাবে এটা ভাবে, তার পরিকল্পনাটা কিন্তু বসে হয় না, বসার আগেই হয়ে যায়। আমি আশা করি এই পরিকল্পনা যথাযথভাবে যথার্থভাবে সময় উপযোগী করে তারা নিয়েছেন এবং নেবেন। এবং যেটা আমাদের ফকির ভাই বললেন
নিতাই রায়চৌধুরী, পার্সোনালি যোগাযোগ আছে আমার সাথে। তিনি অত্যন্ত ভদ্রলোক এবং দূরদৃষ্টির মানুষ, ঠান্ডা মাথার মানুষ। তিনি একটি চমক দেখিয়েছেন এবার বইমেলা নিয়ে, যে বইমেলা সব স্টল মওকুফ করে দিলেন, ভাড়া মওকুফ করে দিলেন। এটা একটা ভালো ব্যাপার। ঠিক এখান থেকে আরো বেশি এগিয়ে নেবেন তিনি। এবং আমাদের শিল্পকলা, আমাদের শিশু একাডেমি যদিও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে না, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু আমাদের শিল্পকলা থেকে শুরু করে যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো অবশ্যই শিশুদের মেধা লালনে সেটির বড় একটি ভূমিকা আছে। এই ভূমিকা তিনি যথার্থভাবে পালন করবেন। এবং আমি অনুরোধ করব আবারও, এই ক্ষেত্রে তিনি দল মত নির্বিশেষে প্রতিভাকে গুরুত্ব দিবেন। যার যে প্রতিভা আছে সেটাকে তিনি লালন করলে আসলে যোগ্য মানুষেরা কখনো ষড়যন্ত্রকারী হয় না। এটা একটা পিকুলিয়ার ব্যাপার। পৃথিবীর ইতিহাস সাক্ষী, পৃথিবীর মসনদগুলোর সাক্ষী, যে রাজা, যে শাসক, যে বাদশাহ, যে প্রেসিডেন্ট, যে প্রধানমন্ত্রী অযোগ্যদেরকে পাশে এনেছেন, তারা তাদের চেয়ার রক্ষার জন্য প্রথমত ষড়যন্ত্র করে। কিন্তু যিনি যোগ্য লোক, তিনি যা দরকার ঠিক সেটাই বলে দেন, বলে দেওয়ার পরে তার দায়িত্ব শেষ। তারপরে যখন কাজে তাকে ডাকা হয় তিনি যথার্থভাবে কাজটাও করেন। এই যোগ্য লোকেরা হেল্প করেন আর অযোগ্যরা ষড়যন্ত্র করেন। সুতরাং যোগ্য লোকদেরকে বেছে নিতে হবে, যাকে দিয়ে যে কাজটি হয়, যিনি যে কাজের যোগ্য তাকে সেই কাজে যেন ব্যবহার করা হয়। তাহলে আমাদের শিল্পকলা, আমাদের বাংলা একাডেমি, আমাদের শিশু একাডেমি, আমাদের নজরুল ইনস্টিটিউট, গ্রন্থকেন্দ্র, এটা আবার কথা বলবে, আবার সজীব হবে, আবার জাগ্রত হবে। ফকির সেলিম, আমি যতটা জানি যে আপনি এস.এম. সুলতান, চিত্রা নদী, সেই স্মৃতি লালন করে আসলে দেশ থেকে প্রবাসে। তো আমি যেহেতু আলোচনা করছিলাম সারা দেশের সংস্কৃতি নিয়ে, আপনি যখন ছোটবেলা ছিল, আমাদের যখন ছোটবেলা ছিল, আমরা যারা গ্রাম থেকে এসেছি, আমরা এক ধরনের কালচারাল বিস্ফোরণ ছিল ওই সময়। তো সেই অবস্থাটা এখন নাই, কেন নাই? আর এটি করতে গেলে কি করতে হবে সরকারকে? এই যে শিল্পকলা ছাগল চরে বললাম। হ্যাঁ, না সেটা তো অনেক বড় ব্যাপার। আমাদের সময় আর এখনকার তো আকাশ পাতাল পার্থক্য। আমরা গ্রামে বড় হয়েছি, আমরা এক ধরনের সামাজিক এবং মানে পারিপার্শ্বিক অবস্থা ছিল, এখন একেবারে অন্য। আমরা ছোটবেলায় টেলিফোন দেখিনি, আমরা গাড়ি দেখিনি, যারা গ্রামে ছিলাম, একদম ছোটবেলায় যাদের গ্রামে কেটেছে, প্রত্যন্ত গ্রামে। এখনকার ছেলেমেয়েরা জন্মের পরই মোবাইল ফোন দেখে দেখে বড় হয়। তো এই সংস্কৃতি আর সেই সংস্কৃতির অনেক পার্থক্য, যেগুলো ওই যে একটা কবিতাই আছে, আমাদের কালে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা। সুফিয়া কামালের। আমরা যখন আকাশের পানে উড়িয়েছি শুধু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগনজুড়ি। তো এখনকার ছেলেমেয়েরা কলের জাহাজ কেন, স্পেসে যাচ্ছে, স্পেস নিয়ে গবেষণা করছে ছোটবেলা থেকেই। এই এআই, এখন তো আবার এআইয়ের যুগ হয়েছে, এখন তো গবেষণাও করতে হয় না, শুধু ঠিকমতো প্রম্পট করতে পারলেই এআই সব বের করে দেয়। তো এই পার্থক্য তো ঘোচানো সম্ভব না। আমাদের সময় যে সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতি, আপনি আমাকে এই অনুষ্ঠানে বললেন যে 50 মিনিটের অনুষ্ঠান, আমি প্রথমেই চিন্তা করছিলাম 50 মিনিট বাংলায় কথা বলবো কিভাবে। প্রথমে কিন্তু আমি ভয় পাচ্ছিলাম যে 50 কথা বলতে পারিনি, কিন্তু আমারও দু একটা ইংরেজি শব্দ ঢুকে যাচ্ছে, কবি সাহেবেরও ঢুকেছে দু একটা, কিচ্ছু করার নেই আমাদেরকে। তো যুগের পরিবর্তনের কারণে আমাদের সংস্কৃতির মেলবন্ধন করতে হবে, সংস্কৃতির পরিবর্তন করতে হবে, কিন্তু এই তলাবিহীন ঝুড়ি না করে, মানে রুটটাকে কেটে না ফেলে, আমাদের শিকড়টাকে ধরে রেখে যত পরিবর্তন সম্ভব সেগুলো করে একেবারে উচ্চ পর্যায়ে যে অবস্থা আছে সেটিকে মানে একসঙ্গে সমন্বয় করে একটা সাংস্কৃতিক চর্চা আমাদের চালু করতে হবে। এই সময়ে যে অবস্থা, সেটা হলো প্রাচীন এবং আধুনিকায়নের মাঝখানের একটা মেলবন্ধন সৃষ্টি করে আমাদের এই নতুন সরকারের সংস্কৃতি, শিল্প সাহিত্য ক্ষেত্রে কি করা যায় সেটা ভাবার জন্য তৈরি হতে হবে।
জনাব জাকির আবু জাফর, তিনি শেকড়ের সংস্কৃতির কথা বলেছেন। শেকড় থেকে আজকের এআই, তথ্য প্রযুক্তি, এই যে চ্যালেঞ্জটা এবং এইটার সংমিশ্রণটা কিভাবে করা সম্ভব হবে ভাষা এবং সংস্কৃতির বিকাশের জন্য? দেখুন, ভাষা নদীর মতো, এটা প্রবাহমান। এটি তার নিজের প্রয়োজনে সে অনেক কিছু অ্যাবজর্ব করে, সমন্বিত করে। আমরা যে প্রযুক্তিগুলো জানি, প্রযুক্তির নামগুলো, এগুলো সবই ইংরেজিতে, কিন্তু এগুলো এখন বাংলা হয়ে, মোবাইল শব্দটাকে এখন আর ইংরেজি আমরা ভাবি না, টেবিল চেয়ার এগুলোকে আমরা ইংরেজি ভাবি না, এটা আমরা অ্যাকোমোডেট করে নিয়েছি, বা এটাকে কি বলবো, সংযুক্ত করেছি। কিছু শব্দ এসে যায়, এসে যাবে, এগুলো পৃথিবীর সব ভাষাতেই আছে। সব ভাষায় বিদেশি ভাষার একটা প্রভাব থাকে, একটা শব্দ থাকে, তবে সেটা ওই ভাষায় ওভাবে একটা সিস্টেম হয়ে যায়, নিয়ম হয়ে যায়। তো আমাদের যে শেকড়, ঐতিহ্য যেটাকে বলা হয়, ঐতিহ্য এবং আধুনিকতা, এই দুটার মেলবন্ধনটা হলো গুরুত্বপূর্ণ। ঐতিহ্যের সাথে আধুনিকতার কিন্তু ভেদাভেদ নাই, পার্থক্য নেই, মানে শত্রুতা নেই আমি বলবো। কারণ আধুনিকতা হলো সময়কে ধারণ করা, আর সময়কে ধারণ করতে হলে তাকে ঐতিহ্যের উপর দাঁড়াতে হয়। ঐতিহ্যে না দাঁড়িয়ে, শেকড়ে না দাঁড়িয়ে তো একটা বৃক্ষ হতে পারে না। বৃক্ষের ডাল যতই মেলুক, তাকে শেকড়ে দাঁড়াতে হবে। ঠিক আমরা যতটাই আধুনিকতাকে গ্রহণ করব, ততটাই আমাদেরকে আমাদের ঐতিহ্যের উপর দাঁড়াতে হবে। ঐতিহ্যের উপর দাঁড়িয়ে আমাদেরকে আধুনিকতাকে গ্রহণ করতে হবে। আমরা যদি এআই এর দিকেও যাই, সেখানেও আমাদের ঐতিহ্য, আমাদের ক্লাসিক্যাল যে বিষয়গুলো, সেটাকে বাদ দিয়ে নয়, সেটাকে ধরেই এগোতে হবে। এতে হবে কি, আমরা প্রতিনিয়ত নতুনের স্বাদ পাবো। নতুনের স্বাদটা নিতে হলে আমাদেরকে একটি প্রতিষ্ঠিত নিয়মের উপর দিয়ে যেতে হবে, না হলে আমরা শুধু আধুনিকতাকে ধারণ করে যেতে পারবো না। কারণ পিতামাতাকে অস্বীকার করে যেমন সন্তান হতে পারে না, শেকড়কে অস্বীকার করে যেমন বৃক্ষ হতে পারে না, ঠিক এআই এর যুগে এসেও আমরা ঐতিহ্যকে অস্বীকার করে শুধু আধুনিক হতে পারবো না, বরং আমাদের এই দুটোর মিশেল করতে হবে, এই দুটোর মেলাতে হবে। যেখানে আমি যেটা বললাম যে ভাষা যে নদীর মতো, সংস্কৃতিও নদীর মতো, সভ্যতাও নদীর মতো, এটা ছুটতে থাকে, ছুটতে ছুটতে যেখানে গিয়ে বাঁক ফেরা দরকার সে নিজেই বাঁক ফিরিয়ে নেয়। যেখানে কিছু ঢেউ কূলে ভিড়ে যায়, সে আপনাতেই ভিড়ে যায়। ঠিক ভাষার কিছু শব্দ আছে যেগুলো আস্তে আস্তে বাদ পড়ে যায়, পিছিয়ে পিছিয়ে সরে যায়, আর নতুন শব্দগুলো প্রবেশ করতে থাকে। তো নতুন শব্দ প্রবেশ করে কেন? ওই সময়কে ধারণ করার জন্য প্রবেশ করছে পুরনো শব্দের ভেতর দিয়ে, ভেতর থেকে। এইভাবেই অনুষ্ঠানের শেষ দিকে আছে জনাব ফকির সেলিম, আসলে 1-1.5 মিনিটের মধ্যে আপনি যদি বলেন, আপনি যেহেতু বিদেশে থাকেন, আমি সেই লোকটা সামলাতে পারছি না। আসলে বিদেশে বসে বাংলাদেশকে আপনারা যেভাবে দেখেন এবং বাংলাদেশের দুঃখে কাঁদেন, বাংলাদেশ ভালো করলে হাসেন, তো এখন আগামীর বাংলাদেশটিকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের দৃষ্টিভঙ্গিটা কেমন? আসলে বিদেশে দীর্ঘ সময় বসবাস না করলে দেশের প্রতি মায়া সত্যিকারভাবে মানুষ বুঝতে পারে কিনা জানি না। আমার অবশ্য সবসময় বাংলাদেশের প্রতি মায়া ছিল, তারপরেও মানে জীবনের প্রয়োজনে বিদেশে যেতে হয়েছে। এখন বিদেশে ছেলেমেয়েরা বড় হচ্ছে, কিন্তু তারপরেও আমার 9 বছর বয়সী একটি বাচ্চা আছে, সন্তান আছে। আমরা 30 সেকেন্ডের মধ্যে শেষ করতে চাই আসলে। হ্যাঁ, তাকেও যদি কেউ জিজ্ঞেস করে আমেরিকানরা, তুমি তো আমেরিকান, বলে না আমি বাংলাদেশি। তো এই জিনিসগুলো আমরা যেখানেই থাকি বলতে যদি পারা যায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে শেখানো যায়, যেখানেই থাকি আমি বাংলাদেশি বা বাঙালি, এই কথাটা ভিতরে ধারণ করার মধ্যেই সত্যিকারের দেশপ্রেম লুকিয়ে থাকে। এই দেশপ্রেম আমাদের সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, এই 21-এর চেতনা আমাদের সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য জনাব ফকির সেলিম এবং জাকির আবু জাফর। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাতে চাই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আর শেষ মুহূর্তে আবারও শ্রদ্ধা জানাতে চাই সেই 52-র ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, তারপরে 90-এর গণ আন্দোলন এবং 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি মাই টিভি পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের 50 মিনিটস।